প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত বংশগতি এই বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব। লিঙ্গ সংযোজিত বংশগতি বলতে বোঝাচ্ছে যে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো যে নিয়মে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকেই বলা হয় লিঙ্গ সংযোজিত বংশগতি। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো, কেন আমরা ওয়াই ক্রোমোজোমকে ধরবো না? না, ওয়াই ক্রোমোজোম কিন্তু জোড় ক্রোমোজোম নয়, একটা একক ক্রোমোজোম, এবং ওয়াই ক্রোমোজোমে অল্প সংখ্যক জিন থাকে এবং ওয়াই ক্রোমোজোমের জিনগুলো কেবল পুত্রের মধ্যেই যায়। তাই ওয়াই ক্রোমোজোমকে কনসিডার না করে, যেহেতু জোড় ক্রোমোজোম থাকে এক্স ক্রোমোজোম এবং ফলে সেখানে অ্যালিল থাকে, অ্যালিল থাকা সম্ভব, একটা জিনের দুটো অ্যালিল, এ দুটো থাকা সম্ভব। তাই এক্স ক্রোমোজোমে কোনো জিনের অ্যালিলিক ফর্ম পাওয়া যাবে, কিন্তু ওয়াই ক্রোমোজোমে জিনের অ্যালিলিক ফর্ম পাওয়া যাবে না। তাই আমরা এক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সটাই আলোচনা মধ্যে আসে। ওয়াই ক্রোমোজোমকে একইভাবে বলি, ওয়াই ক্রোমোজোমে কিছু জিন রয়েছে যে জিনগুলোকে বলা হয় হোল্যান্ড্রিক জিন, হোল্যান্ড্রিক জিন, এবং সেগুলো পিতার কাছ থেকে পুত্রই পায়, যেহেতু পুত্র পিতার ওয়াই ক্রোমোজোম পায়। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের দুটো আদর্শ উদাহরণ আমরা এখানে আলোচনা করব। একটা হলো হিমোফিলিয়া এবং আরেকটা হলো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। এখানে আরো একটা কথা আমরা আলোচনা করে নিই, ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্রিস ক্রস ইনহেরিটেন্স কি? এটা কি না, আমরা যদি বলি মাতামহ, মাতামহ আমরা বলতে পারি, আমরা কি বলি মায়ের বাবা বা দাদু, আমরা যেটা বলি মায়ের বাবা বা দাদু, মাতামহ। মাতামহের বৈশিষ্ট্য কন্যা পায়, বা যেটাকে আমরা বলতে পারি মা, মা পায়। সেখান থেকে কোনো পুত্র, মানে মাতামহের রেসপেক্টে গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন বলতে পারি আমরা, গ্র্যান্ডসন মানে নাতি, নাতি এইভাবে আসে। এই যে কারণ মাতামহ মানে এটা পুরুষ, তাহলে এর মাতামহ বা আমরা বলতে পারি মায়ের বাবা, মায়ের বাবা, তাহলে এনার একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকে। এই এক্স ক্রোমোজোমটা কার কাছে আসে? মায়ের কাছে আসে। মায়ের দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা হলো তার বাবার ক্রোমোজোম। এবার কোনো পুত্র একটা এক্স ক্রোমোজোম দুটোর মধ্যে যে কোনো একটা পায়, সুতরাং কোনো এক পুত্র অবশ্যই এই এক্স ক্রোমোজোমটা পেতে পারে মায়ের কাছ থেকে। তাহলে মাতামহের বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে নাতির দেহে বা গ্র্যান্ডসনে সঞ্চালিত হওয়ার পদ্ধতিকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস বংশগতি। মায়ের বৈশিষ্ট্য আমরা যদি বলি, তবে মায়ের বৈশিষ্ট্য কিন্তু আমরা যদি বলি এদিক দিয়ে ধরো পিতামহী, পিতামহী মানে ঠাকুমা, দুটো এক্স ক্রোমোজোম, এনি ওয়ান মানে পিতা এখান থেকে এটাও পেতে পারেন আর এটাও পেতে পারেন, যে কোনো একটা পেতে পারে। ফলে যে কোনো একটি ক্রোমোজোম পায়। আবার পিতার কাছ থেকে এই পিতামহীর যে কোনো একটি ক্রোমোজোম, ধরো কন্যা, যে কোনো একটি ক্রোমোজোম এই দুটোর মধ্যে, মানে এটা যদি আসে তাহলে এটা পাবে, যদি এটা আসে এটা পাবে। তাহলে সেই জন্য ক্রিস ক্রস ইনহেরিটেন্স হচ্ছে, এইটা বলা হয় যে মাতামহের বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে পুত্রের দেহে সঞ্চারিত হয়। আর পিতামহীটা এটা বলা হয় না কেন ক্রিস ক্রস? যে কোনো একটা ক্রোমোজোমই তো হতে পারে, দুটো তো মানে ফিক্স নয়, যে কোনো এক্স ক্রোমোজোম হতে পারে, তাই এটা এখানে ধরা হয়। যাই হোক, তাহলে মাতার মোহের বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে পুত্রে সঞ্চালিত হলে বা গ্র্যান্ডসন নাতিতে সঞ্চালিত হলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এরপর আমি চলে আসবো হিমোফিলিয়া। হিমোফিলিয়া, হিমোফিলিয়া এটা হলো ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 রক্ততঞ্চন ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, এই দুটোর যে কোনো একটির অভাবে হয়। ফ্যাক্টর 8 যাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এর অভাবে হয় বলে তাকে বলে হিমোফিলিয়া এ, এবং ফ্যাক্টর 9 যাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর, তার অভাবে যদি হয় হিমোফিলিয়া বি। এখন হিমোফিলিয়া, এখানে প্রসঙ্গত বলে রাখি যে
হিমোফিলিয়া এ যেটা ফ্যাক্টর 8 এর অভাবে হয় বা যেটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে হয়, এটাকে অনেক জায়গাতেই রয়্যাল হিমোফিলিয়া বলা হয়েছে। অতীতে এটাকেই মনে করা হতো রয়্যাল হিমোফিলিয়া, অর্থাৎ ইংল্যান্ডের রাজ পরিবারে যে হিমোফিলিয়া সেটা এই ফ্যাক্টর 8 এর অভাবে হয়। কিন্তু যখন এখন কিন্তু ইংল্যান্ডের রাজ পরিবারের যারা উত্তরাধিকারীরা বেঁচে রয়েছেন তাদের কারণ এক্স ক্রোমোজোমে আর ওই জিনটার মিউটেটেড যে রূপ, যার কারণে হিমোফিলিয়া হয়, সেই জিনটা আর এখন নেই। তার ফলে এখন অ্যানালিসিস করে আর বোঝা যাবে না যে তাদের পূর্বপুরুষদের কি ধরনের হিমোফিলিয়া ছিল। তো সেক্ষেত্রে এই বিতর্ক রয়ে গেছে যে সত্যিই কি হিমোফিলিয়া এ, কারণ যখন যাদের হিমোফিলিয়া হয়েছিল জিন অ্যানালিসিস তখন কিন্তু হয়নি। যাই হোক, পরবর্তীকালে রাশিয়ার জার নিকোলাস টু এর সমাধি এবং তার বংশধরদের যে সমাধি সেগুলো খোঁড়া হয় এবং তাদের থেকে সেই সমাধি থেকে তাদের যে কোষ সংগ্রহ করে তার ডিএনএ অ্যানালিসিস করে দেখা গেছে যে এক্স ক্রোমোজোমের যে অংশে মিউটেটেড জিনটা অবস্থিত ছিল সেটা কিন্তু ফ্যাক্টর 9 এর অভাব বলেই মনে হচ্ছে। তারা বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন। সুতরাং রয়্যাল হিমোফিলিয়া এখন কিন্তু বলা হয় ফ্যাক্টর বি, রয়্যাল হিমোফিলিয়া বি কে বলা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া বা রয়্যাল ডিজিজ। তাহলে যাই হোক, এটা তাহলে রয়্যাল হিমোফিলিয়া ফ্যাক্টর 9, যেটাকে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হচ্ছে, আর ফ্যাক্টর 8 এটা হচ্ছে ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া বলে যা হয় এই দুটো নর্মাল জিনের ক্ষেত্রে কিছুই হয় না হিমোফিলিয়া, কিন্তু মিউটেটেড হওয়া জিন এই দুটো, এবং অবশ্যই এরা প্রচ্ছন্নধর্মী জিন। মনে রাখবে এই ধরনের রোগ হওয়া জিনগুলো কিন্তু সব প্রচ্ছন্নধর্মী। এরা এটা অবস্থান করছে এক্স ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে অবস্থান করছে, এক প্রান্তে এই দুটো জিনই অবস্থান করছে। এখন হিমোফিলিয়ার আমরা একটা এর বংশগত সঞ্চারণটা একটু জেনে নিই। ধরা যাক আমরা যদি লিখি একটা স্ত্রীলোক ফিমেলের ক্ষেত্রে স্বাভাবিক নর্মাল ফিমেল, তাহলে তার দুটো এক্স ক্রোমোজোম আমরা লিখবো এক্স, ধরো ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল, এটা স্বাভাবিক। যদি ফিমেল হয় এটা হচ্ছে ক্যারিয়ার যদি হয় তাহলে এক্স এইচ, আর একটা হলো এক্স স্মল এইচ এটা মিউটেটেড জিন, হিমোফিলিয়ার জন্য দায়ী। কিন্তু যেহেতু স্বাভাবিক জিনটা প্রকটধর্মী তাই এ ক্যারিয়ার হয়, কিন্তু ক্যারিয়ার মিন্স নর্মাল বাট ক্যারিয়ার। আর যদি কোনো স্ত্রীলোক এক্স স্মল এইচ এই হোমোজাইগাস কন্ডিশনে আসে তাহলে সে কিন্তু হিমোফিলিক হবে। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি কোনো পুরুষের এক্স ক্যাপিটাল এইচ ওয়াই হয় তাহলে সে হবে নর্মাল মেল, আর যে মেল এক্স স্মল এইচ ওয়াই এই অবস্থায় আসবে সে কিন্তু হবে হিমোফিলিক মেল। তাহলে একটা এক্স ক্রোমোজোম থাকার জন্য পুরুষদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য কিন্তু অনেক বেশি হবে, ফলে পুরুষরাই মূলত বেশি রোগে আক্রান্ত হয়। আমি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এই প্রসঙ্গে বলে নিই। যেমন বাবা, কোনো পুরুষ বা কোন একজন বাবা তার যে এক্স ক্রোমোজোম যুক্ত বৈশিষ্ট্য কখনোই পুত্রে দেয় না, সেটা কন্যায় সঞ্চারিত হয়, ফলে সে কন্যাকে দেয়। একইভাবে তার সেই বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে তার নাতির মধ্যে পৌঁছায়। মায়ের ক্ষেত্রে তার যে দুটো বৈশিষ্ট্য যদি থাকে, সেটি যেহেতু দুটো এক্স ক্রোমোজোম থাকে, সুতরাং তার যে কোনো একটি এক্স বৈশিষ্ট্য তার কন্যার দেহেও দিতে পারে, আবার পুত্রের দেহেও দিতে পারে, সেটা সম্ভব সেক্স লিঙ্ক ফ্যাক্টরসগুলোকে। সাধারণত পুরুষরাই বেশি সাফার করে সেক্স লিঙ্ক ডিজঅর্ডারগুলো, সাফার করে বেশি পুরুষরা, তার কারণে একটা এক্স ক্রোমোজোম রয়েছে, ওদের দুটো এক্স ক্রোমোজোম নেই। আর মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেক্স লিঙ্ক যেসব ডিজঅর্ডার রয়েছে তার ক্যারিয়ার হয় মহিলারা, এবং অধিকাংশ সেক্স লিঙ্ক ক্যারেক্টারসগুলো হয় রিসেসিভ বা প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য। আচ্ছা, এবারে আমরা এর থেকে একটা সমস্যা, যে কোনো একটা সমস্যা আমরা আলোচনা করে নিতে পারি এর থেকে। যেমন যদি তোমরা, আমি একটা ধরো বলছি যে হিমোফিলিয়া ধরো একজন ক্যারিয়ার যদি হয়, কোনো একজন মহিলা হলে ক্যারিয়ার, তাহলে একজন ফিমেল
একজন ফিমেল, তিনি হচ্ছেন হিমোফিলিয়ার বাহক বা ক্যারিয়ার। একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে নর্মাল, তাহলে তাদের সন্তানদের মধ্যে পুত্র ও কন্যা যদি জন্মায় তাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতটা। তাহলে আমরা সেটা এটা ধরো P1 মানে প্যারেন্ট, এটা প্যারেন্ট 2, তাহলে ক্যারিয়ার যদি হয় XH X স্মল h, নর্মাল মেল তাহলে X ক্যাপিটাল H Y, তাহলে এখানে দুই প্রকার গ্যামেট তৈরি হবে, X ক্যাপিটাল H আর X স্মল h। এখান থেকে দুই প্রকার গ্যামেট তৈরি হবে, X ক্যাপিটাল H আর Y। তাহলে কন্যাদের ক্ষেত্রে X ক্যাপিটাল H এটা নর্মাল ফিমেল হবে, এর ক্ষেত্রে হবে X ক্যাপিটাল H XH, নর্মাল ক্যারিয়ার ফিমেল হবে। এইটার ক্ষেত্রে হবে X ক্যাপিটাল HY, তাহলে নর্মাল মেল হবে X স্মল hy, এটা হিমোফিলিক মেল হবে। তাহলে কন্যারা কেউই হিমোফিলিয়ায় আক্রান্ত হবে না, পুত্রদের মধ্যে 50% হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে, 50% হিমোফিলিয়া স্বাভাবিক। এইভাবে আমরা বিভিন্ন প্রবলেম দিলে সেগুলো অ্যানালিসিস করে আমরা তার বংশগত সঞ্চরণ